পড়ন্ত বিকেলের আভা শেষে স্নিগ্ধ গোধূলির রক্তিমতায় ঠিক শুভ সন্ধ্যায় অতিথি পাখিদের ঘরে ফেরার মতোই কিছু অতিথি নিয়ে উপস্থিত হয়েছি আজকের অতিথি আলাপন অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আজকে যেই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন একদমই ব্যতিক্রমী একটি আয়োজন। অতিথি আলাপন অনুষ্ঠানে প্রতিবারে আমাদের বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখানে এসে থাকেন এবং তাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। তবে আজকের এই অনুষ্ঠানটি একেবারেই ব্যতিক্রম একটি অনুষ্ঠান, কারণ দেখতে পাচ্ছেন যে একসাথে আমরা অনেকগুলো অতিথি পেয়েছি এবং সেই সাথে দেশের বাহিরেরও একজন অতিথি আমাদের রয়েছেন। তো সবার সাথেই পরিচয় করে দিতে চাই। তার আগে বলতে চাই পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি গোলাপ মোস্তাফিজ, এবং সেই সাথে আমাদের আজকের এই অতিথি আলাপন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পাশের বিভাগ থেকেই আগত, অর্থাৎ রংপুরের পাশের বিভাগ হচ্ছে রাজশাহী থেকে আগত আমাদের একজন লেখক এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমাদের মাঝে আছেন রফিক জিবরান ভাই। পাশাপাশি আমরা বলেছিলাম যে দেশের বাইরে থেকে আমাদের একজন অতিথি আছেন, ফ্রম জার্মানি থেকে এসেছেন টিম স্টেইনার ফ্রম জার্মানি। পাশাপাশি আমাদের মাঝে আরও দুজন অতিথি আছেন। একজন আমাদের সুপরিচিত, তবে আরেকজনের কথা বলি। আমাদের মাঝে আছেন আরেকজন রফিকুল ইসলাম। তিনি পৌর নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জ পৌরসভা। পাশাপাশি তিনি একজন নাট্য ব্যক্তিত্ব এবং সংস্কৃতি প্রেমী। এবং সেই সাথে আমাদের প্রিয় লুৎফুল কবির সাজু ভাই, যাকে আমরা রেডিও সারাবেলার জন্মলগ্নে পেয়েছিলাম। তিনি একজন উন্নয়ন কর্মী, পাশাপাশি তিনি একজন ভালো উপস্থাপক। রেডিওতে আমাদের রেডিও সারাবেলায় তার আইন বিষয়ে, লিগ্যাল এইড বিষয়ে তার অনেকগুলো প্রোগ্রাম হয়েছে এবং তিনি নিজে সেখানে উপস্থাপনা করেছেন। তাকেও আমরা পেয়েছি। তো সবাইকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছি। শুভ সন্ধ্যা। আমরা সন্ধ্যার ঠিক শুরুতেই এমন একটা আয়োজনে বসতে পেরে খুবই আনন্দিত, এবং আমরা শুরুতেই আমাদের আজকের যিনি দেশের বাইরে থেকে যিনি এসছেন টিম স্টেইনার, আমরা তার কাছেই যেতে চাই যে বাংলাদেশ আসলে। তবে এই যে এই আয়োজনটি, এটি আজকে আমাদের রেডিও সারাবেলা ৯৮.৮ FM এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রেডিও সারাবেলার অফিসিয়াল ফেসবুক পেজে। তো আমরা এবারে শুরুতেই চলে যেতে চাই আমাদের আজকের অতিথির কাছে, যিনি জার্মানি থেকে এসেছেন, টিম স্টেইনার ফ্রম জার্মানি। হাউ লং হ্যাভ ইউ বিন লিভ ইন বাংলাদেশ? Good question. First of all, thanks a lot for having us here. Lovely studio you have. And yeah, by now it has been 3 years that I have been living here in Bangladesh, specifically in Dhaka. Okay, good. What is your feeling about Bangladesh? Positive feeling. It's a very positive feeling. I came here and basically the moment I arrived, I made friends. First from the driver who picked me up, and then further on at work, but also in social life. So it's so nice to be here. Thank you so much for coming. And আমরা পরবর্তীতে আবারও তার কাছে ফিরবো। তবে এবারে আমরা চলে যেতে চাই আমাদের সেই লেখক, যার কাছ থেকে আমরা কবিতা শুনবো, তার কবিতার প্রতি ভালো লাগা শুনবো, এবং তার কবিতাকে নিয়ে তার স্মৃতিচারণা আমরা জানবো। কেমন আছেন আপনি? আমি দারুণ আছি। এই সন্ধ্যাটা খুবই উপভোগ করছি, বিশেষত আমাদের দুই বন্ধু এবং আমাদের বন্ধু টিম স্টেইনার। টিম আমাদের গাইবান্ধায় বেশ কয়েকবার এসেছে এবং টিমের অভিজ্ঞতা আমরা শুনবো। একটু দারুণ অভিজ্ঞতা। সে বাংলাদেশে আছে প্রায় 3 বছর হলো। আচ্ছা। আমি লেখালেখির সঙ্গে জড়িত অনেক আগে থেকেই, কিন্তু বেশ কবিতার সঙ্গে এক ধরনের যাপন আছে আমার। আজকে আপনাদের কাছে একটা লেখা আমি পাঠ করতে চাই আমার আধাশিকির মিহিদানা গ্রন্থ থেকে। আমরা সেই লেখাতে যাব, তবে যাবার আগে আমি চলে যেতে চাই এবার আমাদের সর্দার লুৎফুল কবির সাজু ভাইয়ের কাছে। সাজু ভাইয়ের সাথে সেই দীর্ঘ 2016-17 থেকে কাজ করা হয়েছে। তারপর আপনিও অন্য জায়গায় চলে যান, আমিও চলে যাই।
কালক্রমে আবারও আপনি রেডিও সারাবেলা এবং আমিও রেডিও সারাবেলায় ফিরে এসেছি। এই যে আমাদের যোগসূত্র, চলে যাওয়া ফিরে আসা, পৃথিবীর নিয়মটাই বুঝি এমন যে যে যেখানেই যাক না কেন গোল পৃথিবীর মধ্যে হয়তো কোথাও না কোথাও আবার দেখা হয়ে যেতেও পারে। মানে ছেড়ে যাওয়া মানেই চলে যাওয়া নয়। কেমন লাগছে আপনার? ধন্যবাদ গোলাপ মোস্তাফিজ ভাই। আসলে আপনি ঠিকই বলেছেন। আসলে আমার কাছে মনে হচ্ছে না যে মাঝে 10টা বছর চলে গেছে আর কি। আসলে আমার মনে হচ্ছে এটাই আমার মনে হয় সাপ্তাহিক প্রোগ্রামে আসছি। কাজেই পেছনের যে 10টা বছর কোত্থেকে কোথায় চলে গেল আসলে আমি ঠিক মেলাতে পারছি না। ঠিক যেন মনে হচ্ছে এটা তো আমার রেগুলার কাজেরই একটা অংশ। সব কিছু মিলাই খুবই ভালো আছে। আর যেহেতু রেডিও সারাবেলাতে এসছি, আমার কাছে মনে হচ্ছে নারী টানে বোধহয় আমি আমার খুব কাছের জায়গায় হারিয়ে যাওয়া কোনো জায়গা আবার চলে এসেছি। ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা যখন দেখা যাচ্ছে বাইরে, আমরা দেখা যাচ্ছে আমার গ্রামের বাড়ি যেখানে, কিন্তু আমি থাকি ঢাকায়। এই সময়টাতে আমার গ্রাম থেকে যদি ঢাকায় কারোর সাথে দেখা হয় মনে হচ্ছে আমার প্রাণ ফিরে আসলো। এইরকমটা আমারও মনে হচ্ছে যখন আপনাকে এখানে পাই, তখন মনে হয় যে স্টুডিওতে বসে একটু আড্ডা দিই, কিন্তু অনেকবারই দেখা হয়েছে, সেভাবে আড্ডা দেওয়া হয়নি। আজকে সুযোগ সৌভাগ্যক্রমে আমরা অনেককে, আপনি সহ আপনার সুবাদে আমরা অনেকেই পেয়ে গেছি। তো আপনি তো শুধু উন্নয়ন কর্মী নন, আপনি এর আগে খুলনা বেতারে উপস্থাপনা করেছেন, রেডিও সারাবেলাতে উপস্থাপনা করেছেন। এখন সম্ভবত আপনি এই জায়গা থেকে হয়তো একটু দূরে। আমরা এই সুযোগটা আবার কবে পেতে পারি? এটা আসলে যেহেতু আপনি জানেন যে বিকার তাগিদে মানুষ বিভিন্ন ধরনের পেশা বেছে নেয়, তবে আমার ওই সময়টা যেটা আপনি উল্লেখ করলেন ওটা আসলে খুব একটা, আমার কাছে মনে হয় খুব গোল্ডেন একটা পিরিয়ড ছিল আমার। আসলে আপনি যেহেতু জানেন, তারপরে আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে আমি মূলত ওই সময় কাজটা করতাম গ্রামীণ বিচার ব্যবস্থাকে সক্রিয় করা এবং খুবই অসহায় যারা আইনের আশ্রয় পায় না তাদেরকে আইনের আশ্রয় দেয়া, এবং পাশাপাশি সরকারের কিছু সুযোগ সুবিধা আছে যা তৃণমূল অসহায় মানুষদের সরকার প্রদান করে থাকে, কিন্তু তারা হয়তো সেটা জানে না। তো সেইটাই মূলত প্রচার করা এবং সেই সকল অসহায় মানুষদের সেবা করাই, আইনি সেবা করাই আমার মূলত মূল উদ্দেশ্য ছিল। তা আমি আশা করছি এখন যে ধরনের কাজের সাথে আমি জড়িত সেটাও মূলত ওই একই ধরনের তৃণমূল পর্যায়ের এবং অসহায় মানুষদেরই এক ধরনের অধিকার সংরক্ষণের কাজেই ব্যস্ত আছি। তা আমার আশা আছে যদি আমার সময় এবং সুযোগটা আবার সমন্বয় ঘটাতে পারি, তা আবারও আপনাদের সাথে এবং শ্রোতাদের সাথে সেই পূর্বের মতো অভিজ্ঞতা বা নতুন কিছু নিয়ে আসতে পারবে। আমরাও সেই প্রত্যাশাই করি যে আপনার সেই সুযোগটা খুব দ্রুতই ফিরে আসুক। আমরা আবারও আপনাকে নতুনভাবে আবিষ্কার করতে চাই। তো অনেক গল্প তো হলো, তবে আমরা যেহেতু আমাদের একজন লেখক আছেন, কবি আছেন এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আবৃত্তিকারও আমরা বলতে পারি, তার হচ্ছে কণ্ঠ। এই কণ্ঠে যদি বারবার আমরা আবৃত্তি না শুনি তাহলে আজকের এই অনুষ্ঠানটা অপরিপূর্ণ থেকে যাবে। তা আমরা সরাসরি আপনার আবৃত্তিতেই যাব, তারপরে আবৃত্তি থেকে ফিরে হয়তো আপনার সাথে একটু আলাপ করব। এবারে কোন আবৃত্তি শোনাবেন? গোলাপ মোস্তাফিজ ভাই অনেক সুন্দর কথা বলেন। আজকে সন্ধ্যাটা দারুণ উপভোগ করছি। একই সাথে আমার মনে হয় যে টিম আমাদের বন্ধু, ওর কাছেও আমরা মজার মজার গল্প শুনবো। শুনতেই পারি। He has a very beautiful experience on traveling around outside Dhaka and also inside Dhaka. আচ্ছা, So what is the difference between living in Dhaka and outside Dhaka? What do you think? There are a few. Maybe let me start that way. That I've seen quite a few places in Bangladesh, starting from Cox's Bazar, obviously, but also to Sylhet and Shundabans, Rajai, Gaibanda. And I do have to say, Gaibanda is such a calm place. It's so green. Currently, the weather is so beautiful, which is like day and night to Dhaka. Dhaka, a bit louder, a bit crowdier, and Gaibanda, very nice. ইটস মাই প্লেজার যে গাইবান্ধার আপনার এই ভালো লাগার অনুভূতিটা প্রকাশ করার জন্য গাইবান্ধার প্রতি। তো আমরা কি টিম কিন্তু যে সুন্দর করে বলছিল যে ঢাকার বাইরে আসলে বিশেষত গাইবান্ধায় সে শান্ত, একটা সবুজ, একটা নিরিবিলি, একটা অসাধারণ বাংলাদেশ দেখতে পাই। সেটা আসলে ইটস দ্য রিয়াল বাংলাদেশ। when you go outside Dhaka you can feel what's the real beauty of Bangladesh. Yeah, thank you.
আমি এখন একটা আধাশিকির মিহিদানা থেকে আরেকটা কবিতা পড়ি। আমার এক সময় রাজশাহী থেকে সৈয়দপুর দুটো ট্রেনে আমি যাতায়াত করতাম, খুবই সাধারণ ধরনের ট্রেন, বরেন্দ্র এক্সপ্রেস এবং তিতুমির এক্সপ্রেস। আচ্ছা, তো ট্রেনে আমি 6:20 একটা ভোর 6:20 আমি 5টায় উঠতাম, রেডি হতাম, এবং 6:20 ট্রেন। সূর্য এখনও কেবল মানে কিরণ কেবল সবুজ ঘাসে পড়ছে, এবং মানুষ ঢুলু ঢুলু, ঘুম পুরোটা ভাঙেনি, ট্রেনে এসে বসছে, ওর মধ্যেই ঘুমাচ্ছে। ওই জার্নির সময় আমার প্রায় 5 থেকে 6 ঘন্টা জার্নি হতো। আচ্ছা, এবং ওইটা ছিল আমার জীবনের সবচাইতে অসাধারণ সময়, সবচাইতে ক্রিয়েটিভ সময় আর কি। আচ্ছা, এবং একটার পর একটা হয় পড়ছি অথবা দেখছি অথবা লিখছি। তো সেই সময়কার লেখা চলন বিলের ফিঙেরা। আচ্ছা, চলন বিল আমাদের চলন বিল আমাদের চলন বিল ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল রিভার so it's encompassing around 4 to 5 districts. It starts from Rajshahi and then Bogora, also other Natur and Joypurhat, নওগাঁ। নওগাঁ, রাইট। এবং চলন বিলের ওই ভেতর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, কখনো কখনো কিছু কিছু পাখি ফিঙে এবং অনেক পাখি বসে আছে। ধরেন এরকম একটা পাতলা একটা চিকন একটা গাছের মাথায় একটা ফিঙে বসে আছে। আচ্ছা, এবং ফিঙেকে ঠিক ফিঙে মনে হচ্ছে না, তখন মনে হচ্ছে একটা ধ্যানস্থ একটা কিছু, গভীর কোনো সাধনায় সে মগ্ন। এবং সেই মগ্নতা এমন ধরনের এক মগ্নতা, মনে হচ্ছে সে মগ্নতা আমার মধ্যে চলে আসলো আর কি। ওই মগ্নতা আমার হৃদয়ের মধ্যে ঢুকে গেল, এবং তখন একটা ভাবনা থেকে চলন বিলের ফিঙেরা লেখা হয়, বা লেখা শুরু হয়, লেখার একটা যাত্রা হয়। আচ্ছা, আমরা শুনি তাহলে। সেটা একটু শুনি, ধন্যবাদ। প্লিজ। চলন বিলের ফিঙেরা। মনের নির্জন আয়নাও কখনো বিভ্রান্ত করে দেয়, হয়তো ডাকছে অচেনা কুহক তোমায়। চলন বিলের বিরান দুপুরে দেখো বসে আছে ফিঙে, বসে আছে আকাশের শরীরে। তোমার তৃষ্ণায় তাক করে আছে তার নক্ষত্র বিন্দু চোখ। এখন না ঘুম না জ্যোৎস্নার স্টেশন থেকে ছুটে যাচ্ছে ট্রেন। তুমি ভাবছ কত চিল উড়ে যায় সীমান্ত পেরিয়ে, তবু তুমি হেঁটে যাও একান্ত বাসনার কাছে, তবু তুমি হেঁটে যাও একান্ত আয়নার কাছে। তোমার মনোভূমে চলন বিলের ফিঙেরা ওড়ে। অসাধারণ, ধন্যবাদ। আসলে কবি সাহিত্যিকরা মানে খুব সামান্য কিছুতেও তারা সাহিত্য খুঁজে পায়, তারা জীবন দর্শন খুঁজে পায়। এই কারণে হয়তো কবিদের, লেখকদের, তাদের যে জীবন আদর্শ এটা অন্যদের চেয়ে, সাধারণ মানুষদের চেয়ে আলাদা। আমার কাছে যেটা মনে হয়, এত সুন্দর একটা ফিলিং নিয়ে, অনুভূতি নিয়ে আপনি লেখাটা লিখেছেন, মুগ্ধ হলাম আমরা। এই যে আপনার এই লেখালেখি, কোনো বই নিশ্চয়ই? জি, আমার একটা সিরিজ বলতে পারেন, 4টা খণ্ডে মানে বিন্যস্ত। প্রথম পার্টটা হচ্ছে আধাশিকির মিহিদানা সিরিজে। আচ্ছা, আধাশিকির মিহিদানা প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে 2021 সালে, সেখানে প্যারাবল এবং গদ্য নিয়ে। এটা দ্বিতীয় খণ্ড পুরোটাই কবিতা নিয়ে 2022 সালে। আচ্ছা, তৃতীয় খণ্ড একটা হাইকু সংকলন, হাইকু কবিতা, এক ধরনের ক্ষুদ্রতম ছোট অনুকবিতা, 3টা লাইনের, আচ্ছা, 5-7-5 মাত্রার বিন্যস্ত একটা হাইকু জাপানি কবিতার ফর্ম। আচ্ছা, চতুর্থ পর্বটা হচ্ছে, এটা এক ধরনের ছোট গল্প সংকলন, আমি বলছি পোস্ট মডার্ন গল্প সংকলন। 4টা পার্ট নিয়ে আধাশিকির মিহিদানা আর কি। দুটো বের হয়েছে আর দুটো হয়তো এই বছর। আমরা পরবর্তীতে যদি আবার কখনো গাইবান্ধা আসা হয়, আশা করছি 4টা কপি আমরা রেডিও সারাবেলা অন্তত পেতে পারি, তাই তো? গিফট মানে চেয়ে নিচ্ছি আর কি। ওকে, আমরা আপনার কাছে আবারও কবিতা শুনবো, তবে আমাদের মাঝে যেহেতু আরেকজন মানুষ আছেন, নাট্য অভিনেতা এবং বহুগুণে গুণান্বিত একজন মানুষ, আমরা তার কাছ থেকে শুনলাম। নাটকের প্রতি প্রেম আমার অনেক, কবিতার প্রতি যেমন নাটকের প্রতি। আমি বাংলাদেশে হয়তো সিনেমা দেখার ধৈর্য হয় না, কিন্তু নাটক আমি মোটামুটি দেখার চেষ্টা করি আর কি।
আমি এখনও মাঝে মধ্যে আগের নাটকগুলো, জাহিদ হাসান, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, তাদের নাটকগুলো দেখার চেষ্টা করি আর কি। তো সেই জায়গা থেকে বলতেই পারি যে আমি নাটক প্রেমী। তা আপনার কাছ থেকে আপনার নাটকের সুন্দর বা পরিচিত কিছু ডায়লগ এবং বিশেষ করে আপনার নাটকের নামগুলো তো আগে জানা দরকার, যে কী কী নাটকে অভিনয় করছে, আমরা পরবর্তীতে সেটি সার্চ করে দেখতে পারি। ধন্যবাদ আপনাকে। আসলে মঞ্চ নাটক দিয়ে আমার শুরু। 2014 সাল থেকে আমি মঞ্চ নাটকে অভিনয় করি। মঞ্চ নাটকের মধ্যে অনেকগুলো মঞ্চ নাটক মঞ্চস্থ হয়েছে, তার মধ্যে একটি রয়েছে নাবালক। নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জ এর কর্ণধার ইমরান মুরাদ ভাইয়ের পরিচালনায় নাবালক নাটকটি অনেক জনপ্রিয়। চরের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে হৃদয় বিদারক ঘটনা নিয়ে একটি মঞ্চ নাটক এটা। এখানে অনেকগুলো সিকোয়েন্স আছে, তার মধ্যে একটা সিকোয়েন্স আমি আলোচনায় নিয়ে আসছি। এরপরে আরও অনেকগুলো নাটক আছে, যেমন চোর সমাচার, সারাবেলা, মানুষ, আমরা কেন কাঁদি, ইত্যাদি ইত্যাদি। এরপর টিভিতে প্রচারিত হয়েছে, যেমন 21 টিভি, বাংলা ভিশন, নাগরিক টিভি, চ্যানেল 9, এগুলোতে নাটক অনেক মঞ্চস্থ হয়েছে আমার, যেমন লন্ডনী বউ, আচ্ছা, লাভ স্পোর্টস, এরপর আছে বাবা, শুধু বাবা, এরপর আছে আমাদের পরিবার। এমনিভাবে অনেকগুলো নাটক আছে। এর মধ্যে ধারাবাহিক একটা নাটক ছিল 38 পর্বে, লাভ স্পোর্টস। যাই হোক, এগুলো অনেক বিষয় আছে। আর অনেকগুলো নাটকে আমরা করছি, এখনও করে যাচ্ছি। আমার কয়েকটা নাটক ইতিমধ্যে শুটিং শেষ হয়ে এডিটিংও কমপ্লিট হয়ে গেছে। এগুলো এখন হয়তো প্রচারের অপেক্ষায় আছে, ট্রেইলারও বের হয়ে গেছে। তো নাবালক থেকে একটি সংলাপ আমি বলতে চাই, প্লিজ। চরে একটা খুন করতে পারবি? চেয়ারম্যান সাহেব, খুন করে আমার লাভ? লাভ খুঁজিস? যা, দক্ষিণ চড়ায় তোকে 2 বিঘা জমি দিয়ে দেব। 2 বিঘা জমি? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, খুন আমি করব, কিন্তু থানা পুলিশের বিষয়টি কিন্তু চেয়ারম্যান সাহেব আপনাকেই দেখতে হবে। ঠিক আছে, এনে তুই ভাবিস না। এই শোন, খুন যে করবি তুই আর আমি ছাড়া, এই তল্লাটের কেউ যেন আর টের না পাওয়া যায়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই কাজটা হবে। চেয়ারম্যান সাহেব, খুন করে ফেলছি। এই কারে খুন করছস? আমি তো কাশেম রে খুন করে ফেলছি। কাশেম রে খুন করছস? বডিটা রাখছস কোথায়? সেই নিয়ে আপনার ভাবতে হবে না চেয়ারম্যান সাহেব, সেটা আমি গাঙ্গে ফালাইয়া দিছি। গহেল লাইটালে তো বুদ্ধি আছে। গুড, সুন্দর করছস। যা যা যা, বাড়িতে যা, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর। চেয়ারম্যান সাহেব, এই ভাবিস না, ঠিক পেয়ে যাবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। চমৎকার। আসলে মঞ্চ নাটক যারা করে তাদের একটা ভিত থাকে, তো সেই আমার মনে হচ্ছে যে আপনার কণ্ঠ শুনে সেই ভিতটা থেকে আমরা উঠছি আর কি। তো আমাদের ক্যামেরার পেছনেও দর্শক আছে, নিশ্চয়ই তাদেরও ভালো লেগেছে দেখছে। আমার কাছে তো ভালো লেগেছেই। গল্পে আবার যাব, সাজু ভাই আপনার কাছে ফিরি, তারপরে আবার আমরা কবিতায় আসব। এই যে আগে তো রেডিওতে উপস্থাপনা করেছেন, এখন রেডিওতে দেখা যাচ্ছে, এই জিনিসটা আপনার কেমন লাগছে? না, এটা নিঃসন্দেহে একটা খুব বড় ব্যাপার। তার কারণ বর্তমানে যে প্রযুক্তির যুগ, গ্লোবাল ভিলেজে আমরা এখন আছি। কাজেই আমরা যখন রেডিও এই অনুষ্ঠানগুলো শুনতাম, বেসিক্যালি আমরা আসলে খুব তৃণমূল পর্যায়ে বা খুব বড় একটা শ্রোতার
কাছে আমরা পৌঁছাতে পারতাম না, কিন্তু আমাদের যে বার্তাগুলি এখন এই গ্লোবাল ভিলেজ হওয়ার কারণে, এই যে দেখেন আমরা এই রেডিও সারাবেলাতে এই অনুষ্ঠানটা করছি, এটা আগে সীমাবদ্ধ ছিল কিন্তু আপনার এই জুরিসডিকশনের ভেতরে, হয়তো 2-3 কিলোমিটার এরিয়ার ভিতরে মানুষ শুনতে পেত। কিন্তু এখন কিন্তু সারা পৃথিবী থেকে মানুষ দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। কাজে এইটা যে দুইটার পার্থক্য, এই পার্থক্যটা আসলে কোনো কিছুতে বিচার করা যায় না। আসলে নিঃসন্দেহে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি তো বটেই। এটা খুব সহজে মানুষকে তার আমাদের মানে অডিয়েন্সকে যে বার্তা আমরা দিতে চাই, সেই বার্তা দিয়ে খুব দ্রুত তাকে পরিবর্তন করা যায় আর কি। আসলেই আমরা তো যুগের সাথে, যেমন আমরা অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করছি, আছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি, এটার সাথে অ্যাডাপ্টেশনের নিয়ে কাজ করছি। তো রেডিও তার অ্যাডাপ্টেশনের জন্য, টিকে থাকার জন্য তার যে কার্যক্রমগুলো, এগুলো ট্রান্সফরমেশন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। তো এইটাও হচ্ছে আমাদের একটা ভালো লাগার বিষয়, কারণ আমরা তো আগে শুধু শুনতাম, সেটা শুধুমাত্র একটা ওয়েতে পৌঁছাতো, ওয়ান ওয়ে কমিউনিকেশন হতো। কিন্তু এখন মাল্টিপল ওয়ে হচ্ছে, আমরা একই সাথে এখানে কমেন্টস নিতে পারছি ফেসবুকে, এবং আমাদের অনেক শ্রোতা আছেন যারা দেশের বাইরে থেকে শোনে, দেখে, কমেন্টস করে। এবং উনি তো সিরাজগঞ্জ থেকে এসছেন, সিরাজগঞ্জ, বরিশাল, দেশের বিভিন্ন জায়গা থেকে, রাজশাহী, বিভিন্ন জায়গা থেকে কিন্তু রেডিও সারাবেলা শ্রোতারা আমাদেরকে কমেন্টস করে। আমরা সেই অনুপাতে বলতেই পারি যে এই যে ট্রান্সফরমেশন, এইটা রেডিও সারাবেলা অবশ্যই কাজে লাগাতে পেরেছে। আপনার কাছে শেয়ার করা এবং জানার ইচ্ছেটাই যেন, যেহেতু আপনি রেডিওতে ছিলেন, উপস্থাপনা করেছেন বাংলাদেশ বেতার এবং কমিউনিটি রেডিও, দুটোতেই আপনি সরব ছিলেন, সেই জায়গা থেকেই এই যে প্রশ্নটা, এটা আপনাকে করা। তো অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। অনেক ব্যস্ততা, সারাদিন অনেক ব্যস্ততা গেছে, আমি দেখেছি নিজ চোখে, সবারই ব্যস্ততা গেছে। তারপরেও দিন শেষে এই মানে একটু বিশ্রাম নেওয়ার সময়ে রেডিও সারাবেলার স্টুডিওতে সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান হয়তো শেষের দিকে এসেছি, কিন্তু তারপর আরও অনেক কথা আছে, অনেক কিছু শোনার আছে, জানার আছে। আমরা একটু সময় বাড়িয়ে নিতেই পারি, কোনো সমস্যা নেই। আমরা এবারে আবারও যেতে চাই কবিতায়। আপনি কবিতা পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করছেন। লেখকদের আসলে কাজের তো কোনো সীমাবদ্ধতা নেই, যখন যেটা আসে তখন সেটা নিয়ে লিখতে হয়, বলতে হয়, এটা নিয়ে হ্যান্ডরাইজ করতে হয়। তো সব কিছু মিলিয়ে এই যে লেখালেখিটা, এটা কখনো মনে হয়েছে যে থামিয়ে দিতে হবে কিংবা এটা থেমে যাবে, এরকম কিছু? এটা প্রথমত লেখার বিষয়টা আসে কোনো একটা উপলব্ধির ধরেন একটা মুহূর্ত থেকে। তখন মনে হয় যে এই মুহূর্তটা যদি আমি লিখি, এক ধরনের ঘটনা ঘটে, ধরেন কোনো একটা পেইন থেকে অথবা কোনো একটা আনন্দ থেকে একটা লেখার শুরু হয়, বা তার অথবা একটা ভাবনার উৎপত্তি হয়। তখন মনে হতে পারে যে দুইভাবে ঘটনাটা ঘটে, যে আমি যদি এটা লিখি তাহলে এক ধরনের মুক্তি ঘটতে পারে আর কি, যে আমি লিখে ফেললাম এবং আমি ওই এক ধরনের দায় থেকে মুক্ত হলাম। আরেকটা হচ্ছে যে এমন কোনো সামাজিক ঘটনা ঘটে, ধরেন গত পরশু দিন মাইলস্টোনে যে ঘটনাগুলি ঘটলো আমাদের তাদের মানে আমাদের অনেকেরই এরকম হয়েছে যে রাত্রে ভালো মতো ঘুম হচ্ছে না, কারণ ওই বাচ্চাদের ফিলিংটা, তাদের মায়ের, এবং একজন মা তো সেখানকার শিক্ষক, প্রায় 15-20 জন বাচ্চাকে বাঁচানোর জন্যে নিজের জীবনকে, মাহারিন চৌধুরী, ওনাকে শহীদ বলবো, বীর বলবো। তো সেইটা ভাবনাটা এমনভাবে সবাইকে স্পর্শ করেছে যে এই ধরনের মানুষ আছে আমাদের পৃথিবীতে, আমাদের বাংলাদেশে, যে নিজের জীবনকে বিসর্জন দিয়ে অন্যদেরকে বাঁচিয়ে রাখে। তো এরকম ঘটনা আমাদেরকে স্পর্শ করে, তখন একটা লেখার বা একটা ভাবনার জন্ম হয় অনেক সময়। তো ফলে এই যতদিন মানুষের অনুভব ক্ষমতা থাকবে ততদিন মানুষ লিখেই যাবে
এটাই আমার আসলে এক একটি লেখা মানে এক একটি রক্তক্ষরণের একটা বিষয়, এক একটি অনুভব, মানে হৃদয়ের ভেতরে যে একটা আন্দোলন তৈরি হয়, সেখান থেকেই একটা লেখার সৃষ্টি হয়। আর আমাদের যে চারপাশে যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটছে, এটি আসলে যে যেভাবে উপস্থাপন করে ঠিক সেভাবেই পত্রিকা যেমন নিউজ করছে, অন্যান্য মিডিয়াগুলো কন্টেন্ট করছে, লেখকরা লিখছে, তাদের লেখকের কষ্টগুলো বেদনাগুলো প্রকাশ পায় তাদের লেখায়। তো আমার মনে হয় যে যে যেভাবে পেরেছে গতকালের এই ঘটনায় সেভাবেই আসলে ব্যথিত হয়েছে মানুষ। আপনার বলার পরে আমার ভেতরটা আবার শিউরে উঠছে। আমি মানে আমার কলিগ যারা আছে, মানে ইভেন এভরি ওয়ান, সবাই এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত। এখন যাই হোক, আমরা লেখাই ছিলাম, আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে যাতে কবিতা লিখতে না হয়, এটা আমরা, কবিতা হোক প্রাণের সঞ্চার, কবিতা হোক ভালো লাগা ভালোবাসার, কবিতা হোক অনুপ্রেরণার, কিন্তু মর্মাহত বিষয় যাতে না হয় এমনটাই আমরা চাই। তো আমরা আপনার আরও একটি কবিতা শুনতে চাই। ধন্যবাদ। আমি এখন যে লেখাটা পাঠ করবো এটা কিছুটা বেদনাশ্রয়ী বা এই মানে এরকম একটা কবিতার নাম বেদনার বনলতা সেন। বেদনার বনলতা সেন, ওকে। পুষে রাখি বেদনার বনলতা সেন, সব হাসি ঝরে পড়ে জীবনের ফাঁসে, ৭১ যতদূর ফুটেছে আকাশে, মানুষের অনিঃশেষ আশার চরণ, পল্লীর আইল ধরে দূরে দেয় পাড়ি, মায়া ছেড়ে পরদেশে ছবি বাঁধা হাটে, জ্যোৎস্নায় ঝলসিত হৃদয়ের শাড়ি, ঝুলে আছে লাইনের এপারে ওপারে, মুক্তির মশাল হাতে যারা একদিন নির্বাক মিনার জাগে তাদের স্মরণে, মুছে যায় রক্তদাগ যত নামহীন, অনুভবে ঝরে যায় দিনের নিঃশ্বাসে, নদীর শরীরে ভাসে বনলতা সেন, ফুরায় না মানুষের পথ অন্তহীন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা মানে রেডিওর যে কার্যক্রম, এত সাহিত্য বা কবিতা এটার একটা পার্ট, তো দর্শকরা মানে পেছনে যারা আছে তাদের কাছ থেকে তো আসলে আমরা কমেন্টস নিতে পারছি না। আমরা যারা আছি কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক ভালো এবং কেমন? মনোমুগ্ধকর। কবিতা ভালো লাগছে? নিঃসন্দেহে। আপনাদের কোনো জানার আছে কিনা তার কাছ থেকে? আমি একটু ব্যক্তিগত একটু অনুভূতি শেয়ার করি। রফিক ভাই আমার মোটামুটি পরিচিত মানুষ আর কি। আমি আসলে কবিতা শুনতে খুবই ভালোবাসি। আর আপনার তো আমি একজন ফ্যান ব্যক্তিগতভাবে আপনার, কিন্তু রফিক ভাইয়ের সাথে যখন পরিচয় হয়েছে আমার, আমি খুব কিভাবে যে জানতে পারলাম যে উনি কবিতা লেখেন এটা আমার ঠিক মনে নেই। তবে যখন যে কায়দা হোক জেনেছি আর কি, তখন উনি আমাকে দুইটা মানে আধাশিকির মিহিদানা যে কবিতার বইটার কথা উনি বললেন আর কি, আমাকে এক খণ্ড দিয়েছিলেন আর কি, প্রথম খণ্ড। আমি তার থেকে কয়েকটা সবগুলো পড়তে পারিনি, তার কারণ সবগুলো পড়ার আগে আমার ছোট বোন নিয়ে গিয়েছে কবিতা বইটা। আমি যে কয়টা পড়েছিলাম ওইটা তার ভিতর থেকে উনি একটা আবৃত্তি করেছেন প্রথমটা। মূলত একটু ভিন্ন ধারার লেখার চেষ্টা করেন উনি। মানে আপনি ওনার ওই কবিতাগুলি আপনি যে কোনো ব্যক্তি তার যে কোনো আঙ্গিকে কিন্তু ওইটা বিচার করতে পারে। ধরেন আপনি যদি খুবই রূঢ় একটা ব্যক্তি হন, আপনি আপনার অনুভূতি যেমন তার সাথে মিলাতে পারেন। আপনি যদি খুবই একটা রোমাঞ্চকর ব্যক্তি হন, সেও রফিক ভাইয়ের কবিতার ভিতর থেকে তার কিছু আবেদন উনিও পান। কাজে সব কিছু মেলায় ওনার কবিতাটা আমার রিয়েলি খুব ভালো লাগে আর কি। আর আবৃত্তিও আজকে সরাসরি উনি অনলাইনে আবৃত্তি করেছেন, এটা তো এক্সিলেন্ট লেগেছে আসলে আমার কাছে। ধন্যবাদ রফিক ভাই। আমি দেখছিলাম ওনার ফেসবুকে খুব বেশি কিন্তু এটার অ্যাক্টিভিটিস তার ফেসবুকে নেই, যার কারণে হয়তো আরও বেশি জানা হয়নি আমার। তবে আমার মনে হয় যে আপনার যত সুন্দর ভরাট কণ্ঠ, আপনার কবিতা, এটি সময় করে যদি একটু একটু করে আপলোড করা যায়, এটা আমাদের মানে যারা আমরা কবিতা প্রেমী আছি, আমি অনুরোধ করেছি আবৃত্তি প্রেমী আছি, তাদের হয়তো একটা অনুপ্রেরণা কাজ করবে আর কি, ভালো লাগা কাজ করবে। তো এটা আশা করছি যে নেক্সট একটু এই বিষয় নিয়ে ভাববেন। জি ধন্যবাদ। এটা আসলে এই সময়গুলি পাওয়া খুব কঠিন, মানে আমাদের ব্যক্তিগত সময় কিন্তু খুবই কমে যাচ্ছে দিন দিন।
আসলে মানে আমাদের ফ্যামিলি, পেশাগত জীবন এবং এরপরে নানাবিধ আপনার সামাজিক অস্থিরতা এমনভাবে হয়, যেমন গত 1 বছর বা আর একটু বেশি সময় ধরে কোনো লেখাই লিখতে পারছি না। এটা কেন লিখতে পারছি না আমি ঠিক জানি না। এমন একটা অস্থিরতা কাজ করে ভেতরে যে লেখার টেবিলে বসে একটা অস্থিরভাবে কিছু লিখবো, সেই ঘটনাটাই ঘটছে না। আসলে সময় এবং মানুষের যে অনুভূতি, চিন্তা ভাবনা, এটি আসলে অস্থিতিশীল হয়ে যাচ্ছে দিন দিন, আরও বেশি এটার ব্যাপকতা ছড়াচ্ছে আর কি, যাতে করে মানে এতে করে আমাদের মনে হচ্ছে যে আমাদের চিন্তার যে একটা ফ্লো সেটি কমে আসছে। তো জানি না এ থেকে আসলে কবে পরিত্রাণ হবে, তারপরেও তো আমাদের চেষ্টা করে যেতেই হবে। কবিতা খুঁজবে, কবিতা তার কলমে, তার প্রকৃতিতে, এটাই স্বাভাবিক। আমরা চাই যে আবারও নতুন করে লেখা শুরু করুন, নতুন নতুন সৃষ্টিশীলতা আপনার কাছ থেকে আমরা উপহার পাই। এবারে আমাদের পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজগঞ্জ পৌরসভা রফিকুল ইসলাম, আপনার কাছ থেকে আরেকটি কবিতা কি আমরা শুনতে পারি? আমি আসলে আরেকটি বিষয় চিন্তা করছিলাম। আচ্ছা, মানে আমার একটা নাটক মঞ্চস্থ হয়েছিল চোর সমাচার। চোর সমাচার। আচ্ছা, চোর সমাচার interesting। নাটকটায় একটা সমাজের চিত্র ফুটে উঠেছিল, সে বিষয়টি আমাকে এখনো নাড়া দেয়। আমি ভাবছিলাম সে বিষয়টি একটু এখানে আলোকপাত করব। প্লিজ। অর্থাৎ সমাজের নিপীড়িত জনগণ কিভাবে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা অত্যাচারিত, নিপীড়িত এবং তারা আরও বেশি অত্যাচারিত হয়, সে বিষয়টাই চোর সমাচার নাটকে উঠে এসেছিল। আমি একটু ঘটনার প্রেক্ষাপট বলি, তারপর হয়তো একটু যদি সম্ভব হয় বলবো। সেটা হলো, একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য গ্রামের মোড়ল মাতবর সাহেবের কাছে আকুতি করতেছে, অর্থাৎ ছেলেটা চোর। এক পর্যায়ে মা মাতবর সাহেবকে বলতেছেন যে আমি তো আমার ছেলেকে চোর বানিয়ে জন্ম দেইনি, এ জাতি, এ সমাজ, আপনারা আমার ছেলেকে চোর হতে বাধ্য করেছেন। কারণ সমাজের যত ভালো জিনিস, সমাজের যত মূল্যবান জিনিস, সমাজের যত ক্ষমতা, সমাজের যত টাকা, সমাজের যত অর্থ, সমাজে যত বৈভব বৈচিত্র্য, সব আপনাদের দখলে। আমার ছেলে 10 টাকা চুরি করে আজ আপনার ঘরে বন্দি। এটা এ জাতি করেছে, এটা আপনি করেছেন, আপনারা করেছেন। তখন মা বিপ্লবী হয়ে চিৎকার করে বলেছেন, আমি তো আমার ছেলেকে চোর বানিয়ে জন্ম দেইনি, আপনারাই আমার ছেলেকে চোর বানিয়েছেন। চমৎকার। আসলে এটা আসলে যুগ যুগ ধরেই এরকম চিত্র আমরা দেখতে পাই, এক এক সময় এক একভাবে, এক এক এর যে গভীরতা বলবো বা এর যে হিংস্রতা, এটা এক এক সময় এক এক রকম আমরা এখনও দেখতে পাই। এগুলো নিয়ে হয়তো কবিরা অনেক লিখেছেন, অনেক নাটক হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু তারপরও আসলে ওই চিন্তাটা আমরা কেউ করি না। যাই হোক, আমরা সেই দিকে না যাই, এটা আরও ব্যাপক বিষয়। আমরা আড্ডার মধ্যে আছি, তো আর কিছু কবিতা কিংবা ডায়লগ কিংবা অন্য আমরা আর কিছু শুনতে পারি? না, আমাদের মাঝে আছে আমাদের জার্মান বন্ধু টিম স্টেলার, তার অনুভূতি আমরা শুনলাম, তার কাছে একটু যাব, আমরা যাওয়া উচিত আমি মনে করি। আমরা শেষের দিকে তার অনুভূতিগুলো দিয়ে আমরা শেষ করতে চাই। এর আগে আমি আরেকটু অনুভূতি ব্যক্ত করতে চাই, সেটা হলো রেডিও সারাবেলা এত সুন্দরভাবে উত্তরাঞ্চলকে প্রেজেন্ট করে বাংলাদেশের কাছে, এই বিষয়টি আমার জানা ছিল না। আমি সত্যিকার অর্থেই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং মুগ্ধ দুইটা কারণে। প্রথম কারণটা হলো রেডিও সারাবেলা সম্পর্কে জানতে পারলাম। দ্বিতীয় কারণটা হলো রেডিও সারাবেলা আমি শুনছিলাম আজকে একটা গাড়িতে বসে, হঠাৎ একটা FM রেডিও দিল। আমি তো অবাক হয়ে গেলাম যে এই FM রেডিওটা কোথায়। এখন মানে ওখানে জিজ্ঞাসা করার পর ড্রাইভার সাহেব এত সুন্দরভাবে উত্তর দিলেন, কেন, এটা তো এসকেএসেরই আবিষ্কার। আমার কাছে আরও অবাক লেগেছে এবং সুন্দরভাবে চিন্তা করলাম, তাহলে তো এটার খবর নেওয়া উচিত। আর সৌভাগ্যবশত সেই রেডিও সারাবেলায় বসে আজকে আমি কথা বলছি। নিঃসন্দেহে ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ
এসকেএস এবং রেডিও সারাবেলাকে ধন্যবাদ। আমরাও অভিভূত আপনাকে পেয়েছি। আসলে আমরা শুধু গাইবান্ধার মধ্যে আগেও সীমাবদ্ধ ছিলাম না, এখনও নেই। আমরা গাইবান্ধা সহ দেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানুষের ইনফোটেইনমেন্ট, তথ্য বিনোদন, বিভিন্ন বিষয়ে সচেতনতা নিয়েই এগিয়ে যাচ্ছি। আমাদের সম্প্রচারের 9ম বর্ষ চলছে। আমরা ঠিক সামনে বছরের এপ্রিলেই এটার 10ম মানে 1 দশক পূর্তি উদযাপন করব। হয়তো রেডিও সারাবেলা এইভাবেই মানে আপনাদের হৃদয়ে যেভাবে জায়গা করে নিতে পেরেছে, আরও সর্বস্তরের মানুষের মাঝেও জায়গা করে নেবে। আজকে যেহেতু আপনি রেডিও সারাবেলা স্টুডিওতে আছেন, দেখবেন যে সিরাজগঞ্জে গিয়ে ফেসবুকের মাধ্যমে আপনাকে তো দেখলাম রেডিও সারাবেলাতে। তো এই খবরটুকু যদি আমরা পাই, সেটাতে আমরা আনন্দিত, আমরা অনুপ্রাণিত হই। আলহামদুলিল্লাহ, এটা আমিও আশা করতেছি এবং ব্যাপকভাবেই এটা প্রতিফলিত হবে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। তো সাজু ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা স্ট্রিমের অনুভূতি দিয়ে শেষ করব। তো তার আগে আপনাদের আর কারো কোনো কিছু গাইবান্ধার সহ যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে, দেশ এবং দেশের বাইরের যেসব দর্শক শ্রোতা রয়েছে, তাদের সকলের উদ্দেশ্যে যদি এক এক করে কিছু বলতেন আপনারা। ধন্যবাদ গোলাপ ভাই। আসলে আমি তো একেবারে গাইবান্ধায় এসেছি যখন রেডিও সারাবেলার খুবই শৈশবকালে বলা চলে। তখন আসলে শুধু রেডিও সারাবেলার সাথে অনুষ্ঠান যে করেছি তা না, একেবারে গাইবান্ধার তৃণমূল পর্যায়ে একেবারে খুবই রিমোট এরিয়ায়ও আমি গিয়েছি। তা সবচেয়ে বড় কথা হলো গাইবান্ধার মানুষের যে আবেগ অনুভূতির জায়গাগুলি আমি কিন্তু খুব কাছ থেকে দেখেছি আর কি। আমি তো ধরেন আমার কাজের যে ধরন, সেই ধরন অনুযায়ী আমি বাংলাদেশে ধরেন অনেকগুলি জেলাতে দেখেছি, মানুষের সাথে মিশেছি। সেখানে আমি সুনির্দিষ্ট কিছু পার্থক্য এখানে পেয়েছি আর কি। সব জায়গায় আমাদের, যেহেতু আমরা বাঙালির চরিত্রই এরকম আন্তরিকতায় পরিপূর্ণ, তারপরেও কিছুটা তো বৈচিত্র্য থাকে। ঠিক তদ্রূপ গাইবান্ধায় মানুষ যারা ধরেন খুব উচ্চ পর্যায়ে আছে, তাদেরও যে ধরনের মেন্টালিটি, একেবারে খুবই তৃণমূল পর্যায়ে আছে, খেতে পারে না বা খুব নিজে সচ্ছলতার মানে ধারে কাছেও পৌঁছাতে পারেনি, এই ধরনের মানুষের সাথেও মিশেছি। তা আমার কাছে মনে হয়েছে মানুষের এই ধারাবাহিকতা যেভাবে চলছে, আমি এখন ঠিক জানি না যে কোন পর্যায়ে মানুষের মানে উত্তরণটা হয়েছে। তার কারণ আমরা জানি প্রতিনিয়ত সমাজ পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের হাওয়ায় গাইবান্ধা কি সেই পূর্বের অবস্থায় আছে, কি আরও একটু মানে ভিন্ন ধারায় চলে গেছে, আমি ঠিক জানি না। তবে আমার আশা যে আগে যেমন ছিল, হ্যাঁ নতুনত্ব মানুষের থাকবেই, সেই আগের ধারাবাহিকতাটা যদি অব্যাহত থাকে, তাহলে আমার মনে হয় গাইবান্ধার স্বকীয়তাটা থাকবে। এটা আমি আশা করি গাইবান্ধার জনগণের কাছে এবং আপনাদের কাছে। ধন্যবাদ। জি, আপনি তো গাইবান্ধার এই যে 10 বছরের যে পরিবর্তনটা, এটা তো নিজ চোখেই দেখেছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভবিষ্যতে গাইবান্ধা আরও বেশি সমৃদ্ধশীল হবে। তো আপনার কথা শুনে একটা কথা আমার মনে পড়ে গেল যে রেডিওর অনুষ্ঠানের জন্যই আমরা একদম প্রান্তিক চরে চলে গিয়েছিলাম, আমি নিজেই। তো এখানে গিয়ে আমি নিজেও আতিথেয় হয়েছি তাদের কাছ থেকে। তারা মানে খাবার জন্য অনুরোধ করে। তো আসলে মানুষের ভেতরে এই যে পারস্পরিক যে ভালো লাগা বা তাদেরকে আতিথেয়তা করার যে একটা আগ্রহ, এটা সব জায়গায় কম বেশি আছে, গাইবান্ধা এর তো ব্যতিক্রম নয়। তো আপনি তো বললেনই, তারপরও আমার একটু কথা আছে, সেটা হলো রেডিও সারাবেলা মাটিও মানুষের কথা বলে। আগামী বছর তারা 1 দশক পূর্ণ করবে। যেখানে থাকি, যেভাবেই থাকি, যদি আপনাদের দাওয়াত পাই বা জানতে পারি, দাওয়াত পেলেও আসবো, না পেলেও আসবো, যদি জানতে পারি রেট, অর্থাৎ তুমি ডাকলেও আসি, না ডাকলেও আসি, একদম। অর্থাৎ হৃদয়ের ভালো লাগা থেকে কথাটা বলা। আর গাইবান্ধায় আমার প্রথম আসা, এটা আমি আগেও বলেছি। খুবই ভালো লেগেছে গাইবান্ধার বাসীদের আতিথেয়তা, আন্তরিকতা, হৃদয় মম থেকে ভালোবাসা, এগুলো পেয়েছি। প্রায় 4টা দিন এখানে থাকলাম। সত্যিকার অর্থেই খুব ভালো লাগা থেকে বলা। আর মাটিও মানুষের কথা বলে যেহেতু রেডিও সারাবেলা, এটার দীর্ঘায়ু কামনা করছি, নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যেন সবসময়
মানুষের হৃদয়ের খোরাক হয়ে থাকেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। অবশ্যই আপনাদের এই সব কথাগুলোই আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে, আমাদের পথ চলার পথ চলে অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা। আমরা চলে যেতে চাই আবার আপনার কাছে। আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো আপনার? আপনি হয়তো আরও অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রেডিওতে এর আগে কখন অনুষ্ঠান করা হয়েছে কিনা, বাংলাদেশ বেতার রাজশাহী কিংবা রেডিও পদ্মা? এটা বলা যেতে পারে জীবনের প্রথম এক ধরনের এই রেডিও ধরনের অনুষ্ঠানে প্রথম। আমার গাইবান্ধা নিয়ে আমার এর আগে দুটো স্মৃতি খুব উজ্জ্বল হয়ে আছে। একটা হচ্ছে সুন্দরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভ্রমণ এবং সেইখানের প্রধান শিক্ষক নুরুল আলমের দেখা পাওয়া। ইনফ্যাক্ট তার দ্বারা অনুপ্রাণিত হওয়া, তার গল্প আমি সারা দেশেই করি, মানে বাংলাদেশে যত জায়গায় গিয়েছি আমি তার গল্প করেছি কম বেশি। আমার বন্ধু মোশাররফ পলাশবাড়ি, তার গল্প করি, আবার তার কথা মনে পড়ে গাইবান্ধার কথা মনে হলে, আর এখন সারাবেলার কথা মনে হবে। আচ্ছা, সারাবেলার এখন এক যুগ পূর্ণ হতে যাচ্ছে, সেজন্য আগাম শুভেচ্ছা জানাই। বাংলাদেশ মানে ঢাকা না, বাংলাদেশ মানে বাংলাদেশ, যেখানে গাইবান্ধা আছে, রাজশাহী আছে, রংপুর আছে, এবং এগুলো নিয়েই বাংলাদেশ। আমাদের কিছু মানুষ আছে যারা ঢাকার ছবিটাই প্রথমে নিয়ে আসে। এখানে একটা দারুণ একটা কিশোরীর হাসি মাখা ছবি দেখতে পাচ্ছি এবং আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। সেই জন্যেও ধন্যবাদ আজকের এই সুন্দর মুহূর্তগুলি উপহার দেওয়ার জন্য। আমরাও খুবই আনন্দিত এবং ভালো লাগা কাজ করছে আমাদের ভেতরেও। এতগুলো মানুষকে একসাথে নিয়ে আমরা একটা আড্ডা দিতে পেরেছি, ভালো লাগার কথাগুলো শুনতে পেরেছি। তো যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা এবারে চলে যেতে চাই আমাদের স্পেশাল গেস্ট টিম স্টেইনারের কাছে। তো হোয়াটস ইউর ফিলিং অ্যাবাউট দিস প্রোগ্রাম? আমার সাথে ওর সাথে একটা প্রশ্ন আছে। আচ্ছা, টিম খুব বেশি দিন আর বাংলাদেশে নাই, 3 বছর প্রায় থাকা শেষ, আর মাসখানেক আছে ম্যাক্সিমাম। তো আমার প্রশ্ন যে when you are back in home in Germany, what will you miss? What I miss in Germany? Yeah. My family. I mean, no, when you're back to your family, Oh. what do you miss from Bangladesh? My family. Your My family in Bangladesh? Bengali family. Oh. Okay. thank you so much. So what's your feeling about this program? This program here? Yeah. Yeah, very nice. I have never heard Say him something. perform. Say something about this program description. It's amazing. Amazing. Okay. Thank you so much. We are happy with you for this program attending you. তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করতে পেরে, এবং দর্শক শ্রোতাদেরকেও বলতে চাই যে এমন অনুষ্ঠান হয়তো আবারও আপনারা দেখতে পাবেন অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে এবং অন্য কোনো অতিথিদের সাথে। আজকের মতো আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন আপনারা অবশ্যই জেনেছেন আগে, তারপর আমরা শেষ বেলায় তাদের পরিচয়গুলো দিয়েই বিদায় নিতে চাই। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আজকের আমাদের সর্দার লুৎফুল কবির সাজু ভাই, উন্নয়ন কর্মী এবং রেডিও উপস্থাপক। তাকে আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি। রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জ পৌরসভা। আশেপাশে তিনি নাট্য ব্যক্তিত্ব এবং সংস্কৃতিপ্রেমী, তার কথাতেই আমরা জেনেছি। এবং আমাদের সাথে ছিলেন এতক্ষণ টিম স্টেইনার ফ্রম জার্মানি থেকে। তিনি ছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, এবং আমাদের লেখক, আমাদের কবি আবৃত্তিকার রফিক জিবরান আজকের এই অনুষ্ঠানটিকে পরিপূর্ণতা দান করেছেন সবাই মিলে। আপনাদেরকে আবারও রেডিও সারাবেলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ রেডিও সারাবেলা সুন্দর সময়টুকু আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশা রেখে অতিথি আলাপন অনুষ্ঠান থেকে আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। গোলাপ মুস্তাফিজ, শুভ বিদায়।